প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সেশনটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত বিষয়ে আমরা উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি মোহাম্মদ একরাম হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমরা পূর্বের ধারাবাহিকতাক্রমে পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা পরাবৃত্তের সম্পর্কে বিভিন্ন টপিক আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা শিখেছিলাম যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে কিভাবে পরাবৃত্তের বিভিন্ন তথ্য উপাত্ত বের করা যায়। তারপরে আমরা শিখেছিলাম যে বিভিন্ন তথ্য উপাত্ত থাকলে কিভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। আজকেও আমরা আরো একটা বিষয়ে যে আরো যদি কিছু তথ্য উপাত্ত থাকে সেই তথ্য উপাত্ত দিয়ে কিভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনা করব। তাই আমরা আজকের আলোচনাতে চলে আসি যে কিভাবে আমরা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। একটা দুটো অঙ্ক আমরা একটু দেখার চেষ্টা করব। মধ্যে আমরা বই থেকে একটা অঙ্ক নিচ্ছি। যে প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ 4-3 বিন্দুতে অবস্থিত। যে পরাবৃত্তের শীর্ষবিন্দু -3, তারপরে তথ্য আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এবং অক্ষটি x অক্ষের সমান্তরাল। অক্ষটি x অক্ষের সমান্তরাল। তাহলে এখানে মোট তিনটা তথ্য আছে। পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে, আর পরাবৃত্তের অক্ষ সম্পর্কে বলা আছে, অক্ষটি x অক্ষের সমান্তরাল। তো আমরা জানি যে পরাবৃত্তের অক্ষ x অক্ষ হতে পারে, পরাবৃত্তের অক্ষ y অক্ষ হতে পারে, পরাবৃত্তের অক্ষটি x অক্ষের সমান্তরাল হতে পারে, y অক্ষের সমান্তরাল হতে পারে, আবার x অক্ষ y অক্ষের সমান্তরাল না হয় অন্য যে কোনো রেখার সমান্তরাল হতে পারে। তো এই পরাবৃত্তের যেহেতু অক্ষটি x অক্ষের সমান্তরাল আছে, তাহলে অবশ্যই দিকাক্ষ হয় y অক্ষ রেখা হবে, না হলে y অক্ষের সমান্তরাল হবে। তো যদি y অক্ষ রেখা হয় বা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের যে চিত্রটা আমরা জানি সেটা কি রকম হবে আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে যে পরাবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণটি খোলামুখ ডান দিকেও হতে পারে, আবার খোলামুখ বাম দিকেও হতে পারে। তার মানে অক্ষ যদি x অক্ষ রেখা বা x অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের খোলামুখ হবে হয় ডান দিকে অথবা বাম দিকে। আর পরাবৃত্তের অক্ষ যদি y অক্ষ রেখা হতো, y অক্ষের সমান্তরাল হতো, তাহলে পরাবৃত্তের খোলামুখ হয় উপরের দিকে থাকতো, না হলে নিচের দিকে থাকতো। তাহলে অক্ষটি হচ্ছে x অক্ষের সমান্তরাল দিয়ে পরাবৃত্তের খোলামুখ ডানমুখী বা বামমুখী। সেক্ষেত্রে বাকি তথ্যগুলো দিয়ে আমরা কিভাবে এখন সমীকরণটাকে নির্ণয় করতে পারি সেটা আমরা একটু দেখব। তো যদি পরাবৃত্তের অক্ষ x অক্ষের সমান্তরাল হয়, তাহলে অবশ্যই পরাবৃত্তের যেই সমীকরণ আমরা পাবো, সেই সমীকরণে আমরা পাবো হচ্ছে যে y এর উপর স্কয়ার। আমরা x এর উপর স্কয়ার পাবো না, আমরা পাবো হচ্ছে y এর উপর স্কয়ার। সেই ক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটি কেমন হবে সেটা আমরা একটু দেখি। তো আমরা ধরে নিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ, মনে করি পরাবৃত্তের
সমীকরণ। তো পরাবৃত্তের সমীকরণ যেহেতু অক্ষটি x অক্ষের সমান্তরাল, তাহলে পরাবৃত্তের সমীকরণে হবে y এর উপরে স্কয়ার। তো y এর উপরে যদি স্কয়ার হয় তাহলে সমীকরণটা হতে পারত y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই আকারে। কিন্তু যেহেতু একটা শীর্ষবিন্দু আছে তাহলে পরাবৃত্তের সমীকরণটা y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই আকারে না হয়ে একটু চেঞ্জ হয়ে আসবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কিভাবে আমরা পরাবৃত্তের সমীকরণে ব্যবহার করতে পারি আমরা সেটা একটু বলে নিচ্ছি। সেটা হয়তো আমরা আগেও বলেছিলাম যে পরাবৃত্তের সমীকরণে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ব্যবহারের নিয়ম হচ্ছে y থেকে y স্থানাঙ্ক বিয়োগ হবে আর x থেকে x স্থানাঙ্ক বিয়োগ হবে। তো সেক্ষেত্রে পরাবৃত্তের সমীকরণটা এরকম না হয়ে হবে এরকম যে y মাইনাস y স্থানাঙ্ক তার উপরে স্কয়ার y স্কয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস x স্থানাঙ্ক। তাহলে পরাবৃত্তের সমীকরণ হবে y মাইনাস y শীর্ষবিন্দুর y স্থানাঙ্ক তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস 4। তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4ax মাইনাস 4 লিখতে পারি। এখন এই যে সমীকরণটা আমরা লিখলাম সেই সমীকরণটা কি আসলেই সম্পূর্ণরূপে ঠিক হলো কিনা সেটা আমরা একটু বুঝতে চাচ্ছি। যে আসলে এখানে যে আমরা লিখলাম যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax সেটা না হয়ে সমীকরণটা তো এমনও হতে পারতো যে y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax এই আকারেও হতে পারতো। তাহলে এখন এই তথ্যের আলোকে আমরা কিভাবে বুঝবো যে সমীকরণটা আসলে কি প্লাসের হবে নাকি মাইনাসের হবে? তো এই তথ্যগুলো থেকে যদি আমরা বুঝতে পারতাম যে সরাসরি যে খোলামুখটা ডানমুখী হবে তাহলে আমরা প্লাস ধরতাম, আর যদি আমরা বুঝতে পারতাম যে খোলামুখটা বামমুখী হবে তাহলে আমরা মাইনাস ধরতাম। কিন্তু এই তথ্যের আলোকে আমরা আসলে ওরকম কোনো কিছু বুঝতে পারতেছি না যে এই পরাবৃত্তের সমীকরণের খোলামুখটা আসলে কি ডানমুখী হবে নাকি বামমুখী হবে। শুধুমাত্র তথ্য দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে একটা থাকবে অথবা এইখানে একটা থাকবে। কিন্তু এই তথ্য দিয়ে আসলে আমরা বুঝতেছি না যে যদি বিন্দুর স্থানাঙ্ক থাকতো তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে আসলে এটা খোলামুখটা ডানমুখী হবে নাকি বামমুখী হবে। তো যেহেতু আমরা বুঝতেছি না যে পরাবৃত্তের এই চিত্রটা খোলামুখ ডানমুখী হবে নাকি বামমুখী হবে, যার কারণে আমাকে ধরে নিতে হবে দুইটার যে কোনোটাই হতে পারে। এই জন্য আমরা সমীকরণটাকে ধরার সময় শুধু পজিটিভ অথবা শুধু নেগেটিভ এরকম না ধরে আমরা ধরবো হচ্ছে যে প্লাস মাইনাস। তাহলে সমীকরণটা দাঁড়াবে মূলত y plus 3 whole square equals to plus minus 4ax minus 4। এখান থেকে আসলে আমরা দুইটা জিনিস একটু আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি পরাবৃত্তের অক্ষ সম্পর্কে তথ্য থাকে বা দিকাক্ষ সম্পর্কে তথ্য থাকে তাহলে সেটা যেন আমরা অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে স্কয়ার হবে, মানে পরাবৃত্তের যে চলরাশির উপরে স্কয়ারটা আসবে সেটা হচ্ছে y এর উপরে। অথবা বলতে পারি দিকাক্ষ যেই অক্ষের সমান্তরাল স্কয়ার হবে তার উপরে। তো যেহেতু অক্ষটি x অক্ষের সমান্তরাল যার কারণে x এর উপর স্কয়ার না এসে আসবে হচ্ছে y এর উপর স্কয়ার। আর শীর্ষবিন্দু যেহেতু আছে তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু ব্যবহৃত হবে হচ্ছে y থেকে y স্থানাঙ্ক বিয়োগ হবে আর x থেকে x স্থানাঙ্ক বিয়োগ হবে। আর এখানে আমরা কেন প্লাস মাইনাস দিলাম? এই তথ্যের আলোকে আমরা আসলে বুঝতেছি না যে পরাবৃত্তের ফলাফলটা কোনমুখী হবে, যার কারণে আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে আমাদের কাজটা শেষ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণে আমাকে হচ্ছে যে a এর মান বের করে যদি আমরা বসাই দিতে পারি, a এর মান বের করতে পারি তাহলে আমরা নির্ণয় পরাবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে এই a এর মান বের করার জন্য আমাদের কাছে আর একটা তথ্য আছে
সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর আমরা জানি যে পরাবৃত্তের আদর্শ সমীকরণ থেকে যে x অক্ষের সমান্তরাল বা x অক্ষরেখা এসব ক্ষেত্রে আদর্শ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে এই তথ্য থেকে আমরা এখন বলতে পারি যে যেহেতু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 একক, সুতরাং 4a equals to 4। এখান থেকে আমরা বলতে পারি a equals to 1। তাহলে এখন এই a এর মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। সুতরাং পরাবৃত্তের সমীকরণ y plus 3 whole square equals to plus minus 4 into 1 into x minus 4 বা y plus 3 whole square equals to plus minus 4 x minus 4। তাহলে আমরা নিশ্চয়ই এই অঙ্কটা একটু কঠিন না, কিন্তু কঠিন হয়ে যাবে যদি আমরা এই তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা না করি যে অক্ষ x অক্ষের সমান্তরাল বা y অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের সমীকরণের আকারটা কি রকম হবে। আবার পরাবৃত্তের খোলামুখটা কোন দিকে হবে এই তথ্যটাও বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে তথ্যের আলোকে। যদি এই দুটো তথ্য আমরা না বোঝার চেষ্টা করি তাহলে আমার সমীকরণ ধরাটা হতে ভুল হয়ে যাবে। হয়তো আমরা প্লাস ধরে কাজ করে ফেলবো অথবা মাইনাস ধরে কাজ করে ফেলবো। সেই ক্ষেত্রে আমার শুধু একটা দিয়ে করলে হবে না, আমাকে অবশ্যই সমীকরণ ধরার সময় প্লাস মাইনাস ধরে দিয়ে কাজ করতে হবে। তাই এরকম আমরা আরেকটা অঙ্ক একটু দেখি, তাহলে হয়তো আমাদের ধারণাগুলো আরেকটু ক্লিয়ার হতে পারে। তবে এখানে কেন প্লাস মাইনাস হলো সেটা নিশ্চয়ই আমরা একটু বুঝতে পেরেছি, কারণ সেটা হচ্ছে যে আমার কাছে এই তথ্যের আলোকে আমি ঠিক বুঝতেছি না আসলে পরাবৃত্তের খোলা মুখটা কি ডান দিকে হবে নাকি বাঁ দিকে হবে। আমরা আরেকটা অঙ্ক দিয়ে দেখি যে আসলে আমরা সেটা বুঝতে পারি কিনা। আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি। সেই অঙ্কটার মধ্যে যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4 - 3 বিন্দুতে অবস্থিত। শীর্ষবিন্দু আগের মতোই আছে, 4 - 3 বিন্দুতে অবস্থিত এবং নিয়ামক হচ্ছে x অক্ষের সমান্তরাল। নিয়ামক x অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামক বা দ্বিকাক্ষ, তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে হচ্ছে যে অক্ষ না, নিয়ামক বা দ্বিকাক্ষ x অক্ষের সমান্তরাল এবং যা -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে। কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের তথ্যটা এখানে আসবে না, এটা বলা হয়েছে পরাবৃত্তটি -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই তথ্যগুলোর আলোকে আমার চিত্রটা কিরকম হতে পারে যে যেহেতু নিয়ামক বা দ্বিকাক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে পরাবৃত্তের সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। দ্বিকাক্ষ যেই অক্ষের সমান্তরাল স্কয়ার হবে সেই চলরাশির উপরে, তাহলে সমীকরণটা হতে পারে x² = 4ay বা x² = -4ay এই আকার। এখন এর মধ্যে কোনটা হবে সেটা আমরা একটু তথ্যগুলো দিয়ে আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে হয়তো বুঝে যাব আসলে এখানে কি প্লাসের হবে নাকি মাইনাসের হবে। তো তার জন্য আমরা যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে হয়তো বা আমাদের জন্য একটু বুঝতে আরো সহজ হবে। তাহলে আমরা একটু চিত্রটা একটু সময় নিয়ে আঁকছি।
শীর্ষবিন্দু 4 minus 3, that is 1 2 3 4 1 2 শীর্ষবিন্দু 4 minus 3। তাহলে পরাবৃত্ত সম্পর্কে যদি আমরা চিত্র সম্পর্কে একটু ধারণা রাখি, তাহলে আমরা যেটা জানি যে পরাবৃত্তের যে শেপটা দুই দিকে চলে যায়, সেটা শীর্ষবিন্দু থেকে দুই দিকে চলে যায়। শীর্ষবিন্দু থেকে এরকম যাবে, অথবা শীর্ষবিন্দু থেকে, তো শীর্ষবিন্দুটা আমার শীর্ষবিন্দু থেকে এটা দুই মুখী চলে যাবে। তাহলে এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পরাবৃত্তের শেপটা হয় এরকম হতে পারে, এরকম হওয়ার কারণটা হতে পারে যে এখানে নিয়ামক বা দিকাক্ষ x অক্ষের সমান্তরাল। তাহলে নিয়ামকটা এরকম হতে পারে আমার, এটা যেহেতু আমার x অক্ষ রেখা, তাহলে নিয়ামকটা এখানে হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, অন্য যে x অক্ষের সমান্তরাল যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এই নিয়ামক যদি x অক্ষরেখার সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তের যে ফলামক সেটা হয় হবে ঊর্ধ্বমুখী, না হলে হবে নিম্নমুখী। x অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্তের ফলামক হবে হয় ঊর্ধ্বমুখী, না হলে হবে নিম্নমুখী। সেই ক্ষেত্রে নিয়ামক থাকে সবসময় ফলামকের বিপরীত পাশে। যদি ফলামক উপরে হয় নিয়ামক থাকবে নিচের দিকে, আর যদি ফলামক হয় নিচের দিকে নিয়ামক থাকবে উপরের দিকে। এখন পর্যন্ত যে কোনো দিকে হতে পারে, কিন্তু আরেকটা তথ্য আছে যে পরাবৃত্তটি হচ্ছে যে -4 -7 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এটা যদি হয় আমার মূল বিন্দু, তাহলে -4 -7, that is 1 2 3 4, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে -4 -7 বিন্দু দিয়ে যদি পরাবৃত্তটি যেতে হয়, তাহলে অবশ্যই পরাবৃত্তটি হবে এই শেপে। আর এটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, আর এইখানেই হবে আমার অক্ষরেখা। এটা হবে আমার অক্ষরেখা, কারণ শীর্ষবিন্দু এবং সঞ্চারপথ এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমার শীর্ষবিন্দু। সেটা হচ্ছে আমার 4 -3। তাহলে এই হচ্ছে আমার শীর্ষবিন্দু। তাহলে এই যদি শীর্ষবিন্দু হয় আর পরাবৃত্ত যদি -4 -7 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে অবশ্যই তার ফলামকটা হবে নিচের দিকে। সেক্ষেত্রে উপরের শেপটা হবে না। তাহলে এই তথ্যগুলোকে যদি আমরা সমন্বয় করি, তাহলে আমরা বুঝে যাব যে আসলে ফলামক পরাবৃত্তের শেপটা কেন নিচের দিকে চলে আসলো। এই চিত্রটা যা মনে হয় একটু দেখা যাচ্ছে না, আমি চিত্রটাকে আবার একটু এঁকে দিচ্ছি। আসলে কেন এটা ফলামক চিত্রটা কোন দিকে হবে সেই শেপটা আমি আবার একটু বাম দিকে এঁকে দিচ্ছি। সেটা আমরা যদি একটু দেখি, এখানে সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে 1 2 3 4 1 2 3, আর হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6 7।
তাহলে চিত্রটা আমরা আগে যেটা ডান দিকে এঁকেছিলাম সেখানে মনে হচ্ছে একটু ডান দিকে কেটে গিয়েছে, এজন্য আমরা এটাকে আবার একটু বাম দিকে নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আসলে পরাবৃত্তের শেপটা হবে, তার ফলাফলটা হবে নিচের দিকে। কারণ এটা কেন নিচের দিকে আসবে, কারণ -4 -7 বিন্দু দিয়ে যেতে হলে পরাবৃত্তের ফলাফল অবশ্যই নিচের দিকে আসতে হবে। নিশ্চয়ই এটা এরকম করে হতে পারবে না, যেহেতু অক্ষরেখা হচ্ছে যে আমার x অক্ষের দিকাক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো দিকাক্ষটা আমার অবশ্যই এখন x অক্ষের সমান্তরাল, এবং সেটা হচ্ছে যে উপরের দিকে হবে, নিচের দিকে আর হচ্ছে না। এইখান থেকে আমরা যা বুঝতেছি, যেহেতু পরাবৃত্তের ফলাফল হবে নিচের দিকে, তাহলে অবশ্যই সমীকরণের কি হবে x² - 4ay এই আকার। এটা কখনোই পজিটিভ হবে না। তাহলে আমরা নিশ্চয়ই এবার দুইটা অঙ্কের থেকে বুঝতে পারলাম যে আসলে পরাবৃত্তের সমীকরণে তার ফলাফলের উপরে ভিত্তি করে তার চিত্রটা কেমন হবে এবং সমীকরণটা কেমন হবে সেটা আমরা হয়তো সহজে বুঝতে পারবো। যদি আমরা যে এটা কি শুধু প্লাস হবে নাকি শুধু মাইনাস হবে, নাকি প্লাস মাইনাস দুইটাই হবে, যদি আমরা বুঝতে না পারি, যে তথ্য থেকে যদি চিত্র এঁকে বোঝা না যায় যে আসলে এটা ফলাফল কোন দিকে হবে, তাহলে অবশ্যই আমাকে সমীকরণ ধরার সময় প্লাস মাইনাস দিয়ে ধরতে হবে। আর তথ্য থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করে বুঝতে পারি যে এটার ফলাফল উপরে বা নিচে, ডানে বা বামে হবে, তাহলে হয় শুধু প্লাস হবে, না হলে শুধু মাইনাস হবে। এই তথ্যগুলোর আলোকে যদি কখনো নিয়ামক বা দিকাক্ষ এরকম তথ্য দেওয়া থাকে বা অন্য কোনো তথ্য দেওয়া থাকে, তাহলে চিত্রটা তোমরা অবশ্যই একটু আঁকার চেষ্টা করবে, তাহলে আসলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি হবে, পরাবৃত্তের সমীকরণটা আসলে কি রকম শেপ হবে। সেই তথ্যগুলোর আলো দিয়ে চিত্র সমীকরণটা ধরে আমরা আসলে ধ্রুব সংখ্যার মানটাকে বের করার চেষ্টা করব। তাহলে এখন আমরা এই তথ্যের আলোকে যে আমরা একটু সমীকরণটাকে একটু ধরার চেষ্টা করি। তাহলে যেহেতু শীর্ষবিন্দু আছে 4 - 3, নিয়ামক বা দিকাক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে আমরা বুঝতেছি সমীকরণ স্কয়ার হবে হচ্ছে x চলরাশির উপরে। তাহলে এটা হবে না, এরকমও হবে না। আমরা একটু নতুন করে ধরে নিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণটা হবে তাহলে x মাইনাস x স্থানাঙ্ক তার উপরে হোল স্কয়ার ইকুয়ালস টু 4a, y মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে 4y প্লাস 3, এবং এখানে হবে শুধুমাত্র মাইনাস। আর আরেকটা তথ্য তোমরা অবশ্যই মনে রাখবে, পরাবৃত্তের সমীকরণে যে এটাকে আমরা ধরতেছি এটা অলওয়েজ পজিটিভ, কারণ এটা একটা দূরত্বকে নির্দেশ করা হয়েছে, যেই দূরত্বটা হচ্ছে আমার উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকুকে আমরা আসলে এই হিসাবে ধরে নিয়েছি। বা এই চিত্রে যদি দেখি যে এটা যদি আমার উপকেন্দ্র হয়, তাহলে এখান থেকে এইটুকু একটা যে দূরত্ব থাকবে, সেই দূরত্বটাকে আমরা এই হিসাবে পরিচয় দিয়েছি। এবং তাহলে এ কখনোই নেগেটিভ হতে পারে না, এ এর মান অলওয়েজ পজিটিভ। সেইভাবেই আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে সমীকরণ ধরার সময় আমাদের নিয়ে নিতে হবে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। তাহলে এবার আমরা a এর মানটা বের করার চেষ্টা করি। এই a এর মানটা বের করার জন্য আমরা আসলে এই দুইটা তথ্য ব্যবহার করেছি। তাহলে এই ধ্রুব সংখ্যার মানটা বের করার জন্য আমাদের কাছে আরেকটা তথ্য আছে, আমরা সেই তথ্যটাকে একটু ব্যবহার করব। যেহেতু বলা আছে পরাবৃত্তটি -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে, তার মানে এই যে পরাবৃত্তটা, সেই পরাবৃত্তটাই -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে এই যে চিত্র যদি আমরা দেখি, পরাবৃত্তটি -4 - 7 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে -4 - 7 বিন্দুটা পরাবৃত্তের সঞ্চার পথের উপরে অবস্থিত। আর যদি কোনো বিন্দু কোনো সঞ্চার পথের উপরে অবস্থিত হয়, তাহলে সেই বিন্দুটা অবশ্যই সঞ্চার পথের সমীকরণকে স্যাটিসফাই করে। স্যাটিসফাই করার মানে হচ্ছে যে x, যে বিন্দু স্যাটিসফাই করবে সেই বিন্দুর x স্থানাঙ্ক x এর পরিবর্তে বসাতে হবে এবং y স্থানাঙ্ক y এর পরিবর্তে বসাতে হবে। তাহলে আমরা যদি -4 - 7 যে বিন্দুটা আছে, সেই বিন্দুটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই দেই, তাহলে কি দাঁড়ায়, যেহেতু পরাবৃত্তটি -4 - 7 বিন্দুগামী, তাহলে সুতরাং
-4 whole square equals to -4a -7 plus 3। তাহলে এখানে আসতেছে -8 whole square মানে 64 -4a -4। তাহলে সুতরাং a এর মান আসতেছে হচ্ছে 4। 4 4 16 4 16 64। তাহলে এখন এই এর মানটা যদি আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণটি পেয়ে যাব। সুতরাং 1 হতে পাই x - 4 whole square equals to -16 y plus 2। তো আমরা এই সমীকরণটিকে এখানেও অ্যানসার দিতে পারি, বা আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি যে x - 4 whole square যদি ভেঙে দিই তাহলে এরকম আসতে পারে x স্কয়ার মাইনাস 8x a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 16y মাইনাসের 48। তাহলে সবগুলো তথ্যকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাসের 16y প্লাসের 64 ইকুয়ালস টু 0। আমরা এই আকারেও একটা অ্যান্সার দিতে পারি, বা এর উপরেও আমরা অ্যান্সারটুকু দিতে পারি। তাহলে আমরা এই ফরম্যাটেও অ্যান্সার দিলে হবে, আমরা এই ফরম্যাটেও অ্যান্সার দিলে হবে। আসলে অঙ্কগুলা তুলনামূলকভাবে একটু সহজই হবে, কিন্তু তার আগে আমি আবারও বলছি তোমাকে একটু মনে রাখতে হবে যে এই যে তথ্যগুলো দিয়ে আমাকে বোঝার চেষ্টা করতে হবে যে পরাবৃত্তের ফলামুখটা আসলে কোন দিকে হবে। সেটা যদি আমরা একটু না বোঝার চেষ্টা করি তাহলে এই সহজ অঙ্কগুলোকেও আমরা আসলে হয়তো ভুল করে ফেলবো। আমরা একটু দেখার মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করব যে আসলে মানে তথ্য আমাকে কি নির্দেশ করে। তথ্য যদি আমাকে নির্দেশ করে যে খোলামুখ উপরে হবে তাহলে সেটা যেন পজিটিভ দেই, খোলামুখ যদি নিচে হয় সেটা যেন আমরা নেগেটিভ দিই। খোলামুখ যদি ডানমুখী হয় তাহলে পজিটিভ দেবো, খোলামুখ যদি বাম দিকে হয় তাহলে আমরা আবার নেগেটিভ দেবো। আর যদি তথ্য থেকে বুঝতে না পারি তাহলে আমরা অবশ্যই সমীকরণে একসাথে প্লাস মাইনাস দিয়ে আমরা কাজ করব। আমরা আরেকটা অঙ্ক একটু দেখি যে আসলে তা সেক্ষেত্রে এটা কেমন হতে পারে। একটা তথ্য আছে কোন পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়। তাহলে এই তথ্যটা আমরা একটু লিখি। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় -2 to -4। উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় -2 to এবং -2 এবং -4 পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এই তথ্য দিয়ে আসলে ওরকম সরাসরি বলা নাই যে অক্ষরেখাটা কি x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল, অথবা সেক্ষেত্রে আমরা যদি একটু বিন্দুটা প্রতিস্থাপন করার চেষ্টা করি আনুমানিক তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে অক্ষটা আসলে কিরকম। আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করি, আমরা একটু দেখি যে আসলে -2 2 1 2 1 2 -2 2 -2 -4 উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয় -2 -4। তাহলে হচ্ছে -2 1 2 3 4, এটা হচ্ছে -2
উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু হয় দুটো, তাহলে উপকেন্দ্র আমার তাদের মধ্যবিন্দুতে হবে, যেখানেই হোক সেটা আমরা বের করতে পারবো। এখন এই যদি উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় দিয়ে আমরা যদি একটু চিত্র আঁকি, তাহলে পরাবৃত্তের সমীকরণটা সঞ্চারপটে এরকম হতে পারে। তাহলে এখানে একটা উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য আমরা পাবো। আবার সঞ্চারপটে এরকম হতে পারে। এখানে অন্য কোনো তথ্য আর দেওয়া নেই। এক্ষেত্রে পরাবৃত্তের ফলামুখ আসলে কোন দিকে হবে, কি ডান দিকে হবে নাকি বাম দিকে হবে? আর এখান থেকে আমরা বুঝতেছি যে দ্বিকাক্ষটা হবে আসলে ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু তার এক স্থানাঙ্ক একই একক, দ্বিকাক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল। সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে তার ফলামুখটা হয় ডানমুখী হবে, না হলে বামমুখী হবে। কিন্তু স্পেসিফিকলি আমরা কিছু বুঝতে পারতেছি না যে তার ফলামুখ কোন দিকে হবে। তাহলে নিশ্চয়ই যদি আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই আকারে যদি ধরি, তাহলে অবশ্যই আমরা এখানে স্পেসিফিক বুঝতে পারবো না ফলামুখ কি ডানমুখী নাকি বামমুখী। তাহলে আমাকে আবারও সমীকরণ ধরার সময় আমরা অবশ্যই কি পাবো, সেখান থেকে আমরা অবশ্যই পাবো হচ্ছে যে তার সেই এটা আমাদের দুইটা ধরেই কাজ করতে হবে, প্লাস মাইনাস ধরে নিয়ে কাজ করতে হবে। তো প্লাস মাইনাস ধরার আগে আমরা হয়তো এখান থেকে শীর্ষবিন্দুটাকে আমরা বের করে যদি নিতে পারি, তাহলে সেটা আমাদের জন্য একটা সহজ হতে পারে। বা শীর্ষবিন্দু যদি বের নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা শীর্ষবিন্দু আলফা বিটা ধরে নিয়ে কাজ করতে পারবো। তো যদি শীর্ষবিন্দু আমার আলফা বিটা হতো, তাহলে আমরা ধরে নিচ্ছি শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা। তো সেক্ষেত্রে যেহেতু আমরা বুঝতেছি যে ফলামুখ হয় ডানমুখী বা বামমুখী হবে, তো সেক্ষেত্রে আমরা সমীকরণটাকে ধরবো হচ্ছে যে y এর উপরে স্কয়ার হবে। তো যদি y উপর স্কয়ার হয়, তাহলে হচ্ছে y থেকে y স্থানাঙ্ক বিয়োগ, আর হচ্ছে যে 4ax থেকে x স্থানাঙ্ক বিয়োগ হবে। তো সেক্ষেত্রে আমার এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। তাহলে আসলে এইটুকু তথ্য বোঝানোর জন্যই আমি মূলত এই অঙ্কটা নিয়েছি। আসলে আমরা যদি ঠিকমতো বুঝতে না পারি যে এটা কি প্লাস মাইনাস হবে, তাহলে কিন্তু আমরা ঠিকমতো অঙ্কটা করতে পারবো না। তো আমরা সেটা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করব যে ফলাফলটা কোন দিকে হবে। তো বাকিটা তোমরা এই অঙ্কটা নিজেরা একটু করে নিবা। আমরা অন্য আরেকটা অঙ্ক একটু দেখার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে যদি কোনো সরল রেখা কোনো পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে সেই অঙ্কগুলোকে আমরা আসলে কিভাবে করতে পারি। যে যদি কোনো একটা সরল রেখা কোনো পরাবৃত্তকে আদর্শ সমীকরণকে স্পর্শ করে, যেমন একটা অঙ্ক এখানে আছে, সেই অঙ্কটা আমি লিখতেছি। লেখার আগে আমি আবারও রিপিট করছি যে আসলে পরাবৃত্তের সমীকরণ ধরার সময় y স্কয়ার ইকুয়ালস টু 4ax বা x স্কয়ার ইকুয়ালস টু 4ay এই ফর্মুলে ধরার সময়, ধরার আগে তুমি তোমরা একটু প্রশ্নের তথ্যগুলোকে ব্যবহার করে একটু চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করবা আসলে সেই পরাবৃত্তের ফলাফল কোন দিকে হবে। এটা কি প্রশ্ন থেকে সরাসরি কোনো রকম ইঙ্গিত পাওয়া যায় কিনা। যদি ইঙ্গিত পাওয়া যায়, তাহলে সেরকম করে আমরা করে অবশ্যই চেষ্টা করব। তো আমরা নেক্সট অঙ্কে একটু চলে যাচ্ছি।
সরলরেখার সমীকরণ আছে lx plus my plus n equals to 0। এত সরল রেখাটি y স্কয়ার ইকুয়ালস টু 4x প্রদত্ত পরাবৃত্ত y স্কয়ার ইকুয়ালস টু 4x। তাহলে একটি সরল রেখা আর একটি পরাবৃত্তের সমীকরণ আছে। তো প্রশ্ন বলেছে যে প্রদত্ত যে সরল রেখাটি আছে, যে এত সরল রেখাটি এত পরাবৃত্তকে স্পর্শ করবে যদি ln ইকুয়ালস টু am স্কয়ার হয়। তার মানে যদি একটা এই 1 নং সরল রেখাটা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করবে যদি ln ইকুয়ালস টু am স্কয়ার হয়, এটা যদি আমরা যদি এখান থেকে এটা প্রমাণ করতে পারি তাহলে সেটা হয়ে যাবে। আসলে একটি সরল রেখা একটি পরাবৃত্তকে স্পর্শ করবে মানে দুইটা অবশ্যই কোনো না কোনো একটা বিন্দুতে টাচ করে চলে যাবে। টাচ করে যদি চলে যায় তাহলে এই দুটো সমীকরণের অবশ্যই আমরা একটা থেকে আরেকটার মধ্যে x এর মান বা y এর মান আমরা বসাই দিয়ে কাজ করতে পারি। তো সেটা আমরা একটু হয়তো অঙ্কটা করতে একটু বড় হয়ে যাবে। তো সেইভাবে না করে আমরা যদি একটু অন্যভাবে একটা সূত্র দিয়ে করে ফেলি, যে যদি একটা সূত্র আমরা জানি যে y ইকুয়ালস টু mx প্লাস c এই রেখা যদি y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করে, তাহলে সূত্র হচ্ছে যে এই যে ধ্রুবসম c এর মানটা হবে a বাই m। তাহলে আমরা যদি এখন এই যে 1 নং সরল রেখাকে যদি y ইকুয়ালস টু mx প্লাস c আকারে সাজানোর চেষ্টা করি তাহলে কি হয়, তাহলে আমরা একটু দেখি যে এক হতে পাই my equals to minus lx minus n, y equals to হচ্ছে minus l by m minus n by m। তাহলে এটাকে যদি আমরা y equals to mx plus c আকারে চিন্তা করি তাহলে কি দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়াচ্ছে হচ্ছে যে m এর পরিবর্তে আসতেছে হচ্ছে যে mx আছে, তাহলে মাইনাস l বাই m, তাহলে m এর মান আসতেছে মাইনাস l বাই m আর c এর মান আসতেছে হচ্ছে মাইনাস n বাই m। আর পরাবৃত্তের যে সমীকরণটা আছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে সেখানেও আছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তাহলে এখন আমরা যদি বলি যে এই 3 নং রেখাটা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করবে, 3 নং রেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করবে, তাহলে 3 নং রেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করবে যদি c এর জায়গায় আছে হচ্ছে মাইনাস n বাই m ইকুয়ালস টু a বাই m, m এর জায়গায় আছে হচ্ছে মাইনাস l বাই m। তাহলে এটা যদি আমরা একটু সরল করে আগানোর চেষ্টা করি তাহলে মাইনাসের m বাই m ইকুয়ালস টু মাইনাস a m বাই l, মাইনাস মাইনাস দুপাশে চলে যাবে, তার মানে হচ্ছে সুতরাং ln ইকুয়ালস টু এত ইকুয়ালস টু এত হয় ln ইকুয়ালস টু am স্কয়ার হয়। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কটা করে ফেলি তাহলে অঙ্কটা একটু ছোট হবে। আর আমরা যদি সেখান থেকে একটু অন্যভাবে যেতাম তাহলে সেখানে আমাকে আবার বহুপদী চ্যাপ্টারটা একটু পরে আসতে হবে। তো সেটা যেহেতু আমি পড়াই নাই অতএব সেই ব্যাপারটা আমরা একটু অ্যাভয়েড করে গেলাম ইচ্ছাকৃতভাবে। যদি সেটা পড়া হয়ে থাকে তাহলে হয়তো পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে একটা মূলের ব্যাপার স্যাপার চলে আসবে, পৃথায়কের ব্যাপার চলে আসবে। তো সেগুলো নিয়ে যদি বহুপদী পড়ানো হয় তাহলে না হয় সেটা থেকে আমরা আবার পরবর্তীতে একটু
দেখার চেষ্টা করব যে প্রয়োজনে কিভাবে আসলে এই সূত্রটাই বা কিভাবে এসেছে সেই সূত্রের প্রমাণটাও আমরা তখন দেখাতে পারবো। তো আজকে আমরা ওই সূত্রের প্রমাণ দেখাচ্ছি না, এবং এইটুকু আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি পরাবৃত্ত সম্পর্কে যতটুকু শিখেছি পূর্বের ক্লাস এবং আজকের ক্লাসে, সব মিলিয়ে পরাবৃত্ত থেকে তোমাদের আর নতুন কোনো কিছু হয়তো খুব বেশি এটা লাগবে না। তো তোমরা একটু বাড়িতে অঙ্কগুলো করবে, যদি কোনো রকম প্রয়োজন মনে করো যে না অঙ্ক বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, সেটা আমি হয়তো রিপ্লাই দিয়ে দেখার চেষ্টা করব। তো এই আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। তো শেষ করার আগে আমি শুধু এইটুকুই বলবো যে আসলে আমরা একটা খুব যে যে কি বলবো অতি দুঃসময় করোনার কারণে অতিক্রম করছি, সেই দুঃসময় যেন খুব দ্রুতই শেষ হয়ে যায়, সুসময়ের অপেক্ষায় থাকলাম আমরা 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 যেন তোমাদেরকে খুব দ্রুতই ক্লাসে আমরা উপস্থিত পাই, সেই আশা ব্যক্ত করে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যতদিন ক্লাসে শুরু না হচ্ছে ততদিন একটু অনলাইন ক্লাস কার্যক্রমের মাধ্যমে নিজের পড়াশোনাটাকে চালিয়ে রাখবে। সবাই ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।